সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন দূরভাষী স্বজন অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন সুদূর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী জুয়েল মিয়া, যিনি আমাদের সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবলের সন্তান। জুয়েল মিয়া জাতিসংঘের ডেলিগেট, একাধারে তিনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের একজন শিক্ষার্থী, পাশাপাশি একজন ব্যবসায়ী এবং সমাজসেবক। সুদূর প্রবাসে থেকেও দেশের প্রতি ওনার ভালোবাসার কোনো কমতি নেই। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন জুয়েল ভাইয়া? ভালো আছি, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আর ধন্যবাদ এই মিডিয়াতে আমার আমন্ত্রণ জানানোর জন্য, স্পেশালি নুবেল ভাই, এবং আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো জুয়েল ভাইয়া, আপনার কাছে প্রথমে আজকে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার প্রবাসের যাত্রা সম্পর্কে। কিভাবে আপনার প্রবাসের যাত্রা? প্রবাসের যাত্রাটা আসলে আমরা এই নানাবাড়ির মাধ্যমে শুরু হয়। আমার মামা অ্যাপ্লাই করছিলেন বহু বছর আগে। সো আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছিলেন, ভাই বোনদের জন্য, সবার জন্য। সো সেই থ্রুতে আমাদের যাওয়া ইমিগ্রেন্ট ভিসাতে। সো আমরা 2006-এর দিকে আমরা চলে যাই, 5 ভাই 1 বোন আর আব্বা আম্মা। তার মধ্যে আমাদের মামা মামু খালাস আছে, সবাই মিলে আমরা প্রায় 40-42 জন চলে যাই একই ফ্লাইটে। এর আগেও ছিলেন। সো সেভাবে যাওয়া আর কি। কত সালের দিকে যাওয়া? 2006-এর লাস্টে। আচ্ছা, তো যখন আপনি গেলেন, দেশ যখন ত্যাগ করলেন, তখন আপনি কি শিক্ষার্থী ছিলেন নাকি তখন? শিক্ষার্থী ছিলাম তার আগে, মধ্যখানে 4-5 বছর গ্যাপ ছিল যে কোনো কারণে, যোগাযোগ বা স্কুলের সব কিছু মিলে কমিউনিকেশন না, তখন গ্যাপটা পড়ে গেছিলো। যেহেতু এখনও তো স্কুল কলেজ সব জায়গায় অ্যাভেলেবল, তখনও তারা অ্যাভেলেবল ছিল না, লজিং থেকে পড়তে হইতো। আর ছোট থাকতে এক যে বাপের বাড়ি চাইরা অন্যখানে যে লজিং থেকে পড়াটা অনেক কষ্ট ছিল। তো সেটা আমার মাথায় নিচ্ছিল না, যেখানে অনেক সময় আমার পড়ালেখাটা গ্যাপ পড়ছে, বহু বছর, 10-12 বছর গ্যাপ পড়ছে। বাংলাদেশে আমেরিকা যাওয়ার পরেও গ্যাপ পড়ছে। তারপরে আপনি ওখানে যে আবার শুরু করলেন, ওখানে যে তো ফ্যামিলি অনেক লম্বা, বলতে গেলে ইতিহাস আপনার অনেক লম্বা, সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। অনেক লম্বা ইতিহাস। আর সেটা যদি বাংলাদেশের ছেলেমেয়েরা যদি সেটা ভালো হিসাবে নেয়, তাহলে এটা একটা ইন্সপায়ারেশন। এত কষ্ট করার পরেও, এত ফেল করার পরেও, এত গ্যাপের পরেও যে আমি এত কিছু করেও যে পৃথিবীর আজকে সর্বোচ্চ জায়গায় আমি আসি। সো এটা একটা মেসেজ থাকবে সবার প্রতি, একবার ফেল করলে বা যাতে না হতাশ না হয়ে যায়। অনেকেই আমি ফেসবুক বা পত্রিকাতে দিকে এখনকার ছেলেমেয়েরা এত দুর্বল, আমাদের বাংলাদেশে ইদানিং ইয়াং জেনারেশন খুব আত্মহত্যা করে, আত্মহত্যা পর্যন্ত করে। সো আমি তাদের জন্য এই ইন্সপিরেশনটা আমি হয়ে থাকলাম, যে এত কষ্ট করে, এত গ্যাপ দেওয়ার পরে, ফেল করার পরেও আমি আজকে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আল্লাহ আমাকে নিয়ে গেছে। আল্লাহরে স্মরণ করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ কিন্তু চাইলেই সবাই সম্মান দেয়, অনেকে আবার সব পাওয়ার দেয় কিন্তু সম্মান দেয় না। তো আল্লাহ আমার সম্মানও দিয়েছে, পাওয়ার দিয়েছে, সেটা ভালো কাজে ইউজ করি, খারাপ কাজে কোনোদিন ইউজ করি না। সো ওইখানে ফ্যামিলি নিয়ে যাওয়ার পরে আমি ফ্যামিলির একমাত্র এই রোজগার ছিলাম, আর সবাই ছিল ছোটো ছোটো। আব্বা আম্মা তো তখন কাজের ছিলেন না, বৃদ্ধই বয়স্ক ছিলেন। দেশে আমাদের ছিল জমি জামা ছিল, সব কিছু এগুলা হয়তো তখন চলছে, ভালোই ছিল অবস্থা। এখানে যাওয়ার পর তো আবার জিরো থেকে শুরু করতে হবে। তো আমি 2টা জব করতাম, সকালে বিকালে। আর ছোটো ছোটো ভাই বোন বাসা ভাড়া দিয়ে দেশ থেকে টাকা নিয়ে মোটামুটি 6-7 মাস চলে গেল। তখন একটা প্রশ্ন ভাই আমি একটু বলি, আপনি যখন দেশ থেকে গেলেন যখন, তখন আপনি কতটুকু, মানে আপনার তখন আমার আন্ডার মেট্রিক ছিল, মানে এসএসসি আপনি এসএসসি দেন 1 ছিলাম, এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, আপনার স্টাডি গ্যাপ কি ছিল তখন? গ্যাপ ছিল, বাংলাদেশেও গ্যাপ ছিল। 1996 যখন 6-এ ভর্তি হই, তখন ফেল করে বাড়ি চলে যাই। নানার বাড়ি থেকে লজিংয়ে থেকে পড়তাম, তখন গ্যাপ পরে 4-5 বছর। আবার মাদ্রাসায় ভর্তি 5-এ, ওখানে যে আবার ফেল করি, তাহলে তো অনেক গ্যাপ আছে। তো আবার ফেল করে আবার 6-এ পড়ি, মাদ্রাসায় ফেল করে আবার গ্যাপ দিয়ে দিই 4-5 বছর। তখন বানিয়াচং একটা হাই স্কুলে ভর্তি হই, 6, 7, 8 আর পড়ি নাই, 9-এ ভর্তি হয়ে যাই। সো 9-10 আবার ভালো করে পড়ালেখা করে পাস করি। টেস্ট দেওয়ার পরে আমাদের এগুলো চলে আসে কাগজপত্র, তখন চলে যায়। সেই সুবাদে মানে এসএসসি পরীক্ষাটা দেওয়া হয় নাই। তো এসএসসি আর আপনার যাওয়ার, তবে এখানে মজার বিষয় হলো, আমি এত কিছু পরে কিন্তু আমি পড়াটা কন্টিনিউ করছি। কিভাবে জানেন? আমি কিন্তু টিউশনি করতাম, যেখানে আমার পড়ালেখাটা চর্চা ছিল। আমি প্রচুর টিউশনি করতাম বাংলাদেশে, ভালো পয়সাও হইতো, প্লাস আমার শিক্ষাটাও হইতো। আমার অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো ভালো জায়গায়, বিদেশেও আছে। তারপরে আবার ওখানে গিয়ে কিভাবে শুরু? ওখানে যাওয়ার পরে কাজ শুরু করলাম। আপনি মাঝখানে কিন্তু অনেক একটা বড় গ্যাপ আছে না স্টাডিতে। ওখানে যে কাজ শুরু করলাম একটা কফি শপে, কাস্টমার সার্ভিস। নোবেল ভাই যেহেতু এখানে ছিলেন, দেখছেন ডানকিন ডোনাট বলে গেলে কাস্টমার কেক আইসক্রিম এগুলো দেখে। সো প্রায় 7, 8, 9, 10, 11 এত বছর গ্যাপ গেছে।
তখন এখানে বেশিরভাগ যারা কাজ করতে স্টুডেন্ট, সো তাদের কাছে জিজ্ঞেস করলাম আমিও পড়ালেখা করতে চাই, তখন তারা দীর্ঘ 11 বছরের আপনার গ্যাপের পরেও তারপরে ওরা আমার একটা কলেজে ভর্তি করে দিল, ইয়র্ক কলেজ। ওইখানে জিডি করতে, যেটা জেনারেল এডুকেশন, এটা হলো জিআরই বা জিডি যেটা আমরা জানি, এটা হলো 1 থেকে ইন্টারমিডিয়েট। তখন আমি একটা বই কিনে দিল, ওটা পড়লাম 6 মাস, পরীক্ষা দিলাম ফেল, তারপরে 6 মাস গ্যাপ দিলাম, আবার পড়লাম, পরে পরীক্ষা দিলাম, পাস করলাম, দেন তারপরে আমি অ্যাসোসিয়েট ডিগ্রি। আপনি মানে ফ্যামিলির দায়িত্ব পাশাপাশি আর্নিং এর দায়িত্ব, জবের পাশাপাশি আপনি এটাকে একটুকু ঘুমাইতে পারতাম না, সারা রাত্রে কাজ করতাম, সারা দিন ক্লাস করতাম, মাঝে মধ্যে অনেক সময় দোকানেও বেসমেন্টে কার্টুন বিছায় ঘুমাইতে হইতো, বাসায় আইতে যাইতে প্রায় কাজের ডিস্টেন্স 3 ঘন্টা চলে যেত, সো ততক্ষণ আমি দোকানে ঘুমাইতাম, আবার কিন্তু কলেজে চলে যেতাম, সো আমার সাথে টুথব্রাশ কাপড় সব বেঁকে থাকতো যাতে আমি এটা করতে পারি। কষ্ট আমি জানতাম যে কষ্ট না করলে তো কিছু হবে না, আর এটাও ধারণা ছিল, আমি আম্মারে বলতাম যে আমার তো দরকার নেই কিছু করা, আমরা যে 2-5 বছর কষ্ট করে তো সারাটা জীবন ভালো থাকতে পারি বা ভালো কিছু হয়, তো 5 বছর করেই না, অসুবিধা কি। তো এইভাবেই আপনার শুরুটা ওইখানে, তারপরে অনার্স, বাংলাদেশে যে অনার্স বলে এটা কমপ্লিট করলাম, তারপরে ব্যাচেলার, তারপরে মাস্টার্স চলছে। জাতিসংঘের সাথে সম্পৃক্ততা কতদিন থেকে আপনার? আমি ছোটবেলা থাকতে সামাজিক কাজ করতাম, দেশে থাকতেও। ওই আমেরিকা যাওয়ার পর আমি বিভিন্ন স্কুলে বা সিটি সরকার বা সরকারি বেসরকারি যে আছে এগুলোর সাথে কাজ করতাম। সো এই আমেরিকাতে আরেকটা ভালো সুবিধা হয় কি, অনেক ছাত্রছাত্রীরা হয়তো জানে না আমেরিকার, ওখানে সামাজিক কাজ করলে পরে একটা সার্টিফিকেট দেয় ওরা, সরকারি বেসরকারি, তো স্কুলে ওগুলো ক্রেডিট দেয়, কলেজে বা স্কুলে ওরা সম্মান হিসাবে ক্রেডিট দেয়। এটা আমারও ডিগ্রি কমপ্লিট করতে আমার একটা সাহায্য করছে। সো সামাজিক কাজগুলো করতে করতে আস্তে আস্তে পরিচয় হয় অনেকের সাথে আমেরিকাতে বা বিভিন্ন দেশের মানুষের সাথে। ওই তখন বিভিন্ন ইন্টারন্যাশনাল যে এনজিওগুলো আছে তাদের সাথে কাজ করতাম, ভলেন্টিয়ারে করতাম, রাইট, করতে 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 দেন তারপরে আমি একটা নেপালের ট্যুর পাইয়া যাই ইয়ার্ককুইকের সময়, যখন 15-এ হয়, ওইখানে বিভিন্ন দেশে ওরা অনলাইনে একটা সিলেক্ট করে ওখানে ডোনেশন হিসেবে পাঠাবার জন্য। তো ওইটাতে আমি অনলাইনে অ্যাপ্লাই করে বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা টুকে দেওয়ার পরে ওখানে আমরা 30 জনরে পাঠাই। আমিও ব্যক্তিগতভাবে কিছু এই পয়সা কালেক্ট করি মানুষের কাছ থেকে, বক্স নিয়ে, নিজস্ব উদ্যোগ, নিউ ইয়র্কে বক্স মেলায় অনেকেই পয়সা দিছিল বা ব্যক্তিগতভাবে বন্ধু বলছে যাই না, ওইখানে চলে যাই। ওই তখন 15 থেকে আমার ইউএনএ ঢোকা শুরু। তো এটা ছিল ইউএনএর একটা সাংস্কৃতিক সংস্থা ছিল, ইউনিভার্সাল পিস ফেডারেশন। সো তারাও প্রমোট করে আস্তে 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 পরে আমি 15-এ লাস্টের দিকে অগাস্টে সম্ভবত ইউথ অ্যাসেম্বলি হয় জাতিসংঘের। সো ওইখানে আমি অ্যাপ্লাই করি, ওদের মাধ্যমে একটা লিঙ্ক আমার দিয়ে দেয় যে তুমি যদি এইগুলা কাজ করতেছো, আর এগুলো তো ফেসবুকে অনেকেই দেখে আমার সোশ্যাল ওয়ার্কের যে আপনার যে তুমি এখানে ঢুকো, সুবিধা হবে, রাইট। তো ইউথ অ্যাসেম্বলিতে অ্যাপ্লাই করি, ওইখানেও বিভিন্ন প্রক্রিয়া 2 মাস 3 মাস পরে এই এসে বিভিন্ন করতে করতে লেখালেখি করতে করতে ওরা সিলেক্ট করে, ওই তখন আমি ইউএনএ ঢুকি, তখন ওই ইউএসের ডেলিগেট হিসাবে আমি ঢুকি। তখন আমি প্রথম ইউএসের প্রতিনিধি হিসাবে সিলেক্ট হই এবং এখানে অ্যাড্রেসিং করি ইউথদের উপরে জেনারেল অ্যাসেম্বলি হলে, সেটা নোবেল ভাই দেখছেন, খুব সুন্দর জায়গা। আচ্ছা, তো আমরা তো আপনার সম্পর্কে যতটুকু জানি ভাইয়া, যে আপনি বিভিন্ন সময় আমাদের দেশীয় যে সংস্কৃতি ওইটার প্রতি আপনি খুবই মানে আপনার ভালোবাসাটা বেশি আমাদের দেশীয় সংস্কৃতির প্রতি। আপনি বিভিন্ন ধরনের জাতিসংঘের বলেন অন্যান্য অনুষ্ঠানে যখন সম্মেলনে আপনি যখন উপস্থিত হন, তখন আমাদের দেশীয় সংস্কৃতির ধারাবাহিকতায় আপনি লুঙ্গি পরেন, গামছা পরেন, এইটার বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে আমি তো এমনি তো আগেও দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাইতাম, আর জাতিসংঘে যাওয়ার পরও আমি যখন দেখতাম যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা বিভিন্ন দেশের অন্যান্য যে কালচারাল মানুষগুলো আসতো, তো তাদের শিক্ষা সংস্কৃতি সুস্থভাবে তুলে ধরতো। ওইখানে হয়তো বাংলাদেশের অনেকেই আছে বা বাংলাদেশ মিশন আছে, আমি তাদেরকে ওইভাবে দেখে নাই, আমি তাদের প্রতি সম্মান সংস্কৃতিকে তুলে ধরতে দেখে নেবে, সেইটা সম্মান তাদের প্রতি রেখে আমি বলতেছি, হয়তো তারা এইভাবে চিন্তা করেন নাই। তা আমি বললাম হয়তো যে হয়তো অনেকেই কি করবে জানি না, হয়তো লজ্জাও পাইতে পারে। তো আমি বললাম যে আমি একটা চান্স নেই না কেন, আমি এর আগেও যখন বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমি যোগ দিতাম আমেরিকার বিভিন্ন স্টেটে, আমি এর আগেও একটা অনলাইন বিজনেস করতাম, আমেরিকার বিভিন্ন স্টেটে যাইতাম কনফারেন্সে, তখন আমি বাংলা গান গাইতাম, ইংলিশদের বিরে হই, আমি টুকটাক গানও গাইতাম তখন। তারপরে বাংলাদেশের টি শার্ট পরতাম, বাংলাদেশের ফ্ল্যাগ মাথায় পরতাম, পরে ওটার পুরো একবার বাংলাদেশ সংস্কৃতি তুলে ধরতাম। আর যেহেতু আমি গ্রামে পড়েছি, গ্রামের ছেলে, বাংলাদেশে জন্ম হয়েছি, সে রক্তটা এখানে রয়ে গেছে, এটা তো একদম খাঁটি। আমি যত এই আমেরিকান সিটিজেন হই না কেন, যদি বাংলাদেশের অফিসিয়ালি সিটিজেন নাও হই, তারপর তো এটা বাংলাদেশে তাই কে যায়, এখন যে যাই বলো। তো আপনার কি বলবো, আপনার অ্যাক্টিভিটিসে ওইটাই প্রুফ করে আর কি, আপনি শেকড়ের টানটা ভুলতে পারেননি। রাইট, সেই অনুভূতি থেকে আমি লুঙ্গি পরে বা জাতিসংঘের মধ্যে আমি যাই অধিবেশনে, জেনারেল অ্যাসেম্বলিতে এবার, আর বিভিন্ন কনফারেন্সে যোগ দেই। বেশিরভাগ বাঙালি মানুষ এই সম্মান জানাইছে, আর বিদেশিরা তো সবাই সম্মান জানাইছে, পোশাকটা সুন্দর ছিল, আমি ওইভাবে ড্রেস আপ করে গেছিলাম। আর বাংলা দিয়ে একজন হয়তো মন্তব্য করছে, বাট ইটস ওকে, আমি গেলা ইজি ভাবে নেই, থাকতেই পারে, ভালো মন্দ মিলে। আপনার
পথে আপনার ওয়েতে আপনি আমি জানি আমি কোনো খারাপ কাজ করতেছি না, বা আমি তো 2 নম্বরে কোনো কিছু দেখতেছি না, ভালোটাই করতেছি। সো নেগেটিভ পজিটিভ থাকবে, সো এটাই নিয়ে সামনে দিকে আগাইতে হবে। এই আপনার লুঙ্গি গামছা পরা নিয়ে কোনো মজার ঘটনা কি আমাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন? মজার ঘটনা বলতে বিভিন্ন দেশে এয়ারপোর্টে দেখলে অনেকেই বলে যে লুঙ্গি ভাই, এই যে জুয়েল, এই পর্যন্ত কতগুলা দেশ বা কতগুলা বাংলাদেশ, আমেরিকা, কুয়েত, চায়না আর জাতিসংঘ 5টা জায়গায় আমি লুঙ্গি পরে গেছি সো ফার। বাট ভবিষ্যতে আমি যাব। যদি আমাদেরকে একটু মজার ঘটনা বলতে এবার চায়নাতে গুয়াংজু এয়ারপোর্টে চায়না একটা আমি চায়নার এক ভদ্রলোকের ছবি তুলে দিচ্ছে আমার। সো 2টা মেয়ে দূর থেকে দেখতেছিল আমারে। সো আমিও দেখতেছি ওদেরকে, তো বললাম যে মনে খারাপ কোনো মন্তব্য করবে কিছু একটা। সো আমি একটু ভাব নিলাম যে কথাবার্তা কইতে যাবো না, তারপর যদি উল্টাপাল্টা কিছু বলে। সো ওরা দাঁড়ায় বলতেছিল স্যার আমরা কি ছবি তুলে দিব? তাহলে কেন? আমি তো ভাবছি অন্য কিছু, হয়তো কিছু মতো। ওখানে আমরা আপনার দিকে সম্মান করতে অনেক দূর থেকে দৌড়ে আসছি, দেখেন আমরা মানে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। এখানে এগুলো তো সাহস করে পড়ে না। আমরাও দেখেন ফ্যান পরে আসি, ওগুলো আমরা প্যান্ট পরে আসি, গেঞ্জি পরে আসি, অথচ আপনি আপনার কালচারটা তুলে ধরছেন। বাংলাদেশে ছিল, ঢাকার। ওরা লস ভেগাসে যাচ্ছিল, আমেরিকা না লস অ্যাঞ্জেলেসে বলে যাচ্ছে ফ্লাইটে। সো ওরা অনেক আদর আপ্যায়ন হলো, ছবি তুলে নিল, তারপরে খাওয়ার জন্য অনেক অনুরোধ করলো যে আপনি যে এই কালচারটা তুলে ধরতেছেন, আসলে আমাদেরকে লজ্জা দিতেছেন, আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত, আর পোশাক দেখে কারো জাজমেন্ট করা উচিত না। সো তারা অনেকক্ষণ আমার সাথে ছিল, ইচ্ছাগতভাবেই অনেক সম্মান করছে, তারা অনেক আদর আপ্যায়ন করার চেষ্টা করছে। সো এই জিনিসগুলো ভালো লাগে। সে 2টা আমি প্রায় মানে কেঁদেই দিছে এরকম, যে আমরা আসলে এই আমেরিকাতে থাকি বা যেখানে থাকি না এখন আমরা জিনিসগুলো আমরা সম্মান করতে জানি না। সো এই সম্মানের ক্ষেত্রেই আপনার কাছে আসা। আচ্ছা ভাইয়া, তো আপনি যে আপনার যে কর্মজীবন নিয়ে কিছু বলেন আমাদেরকে। কর্মজীবন তো আমেরিকাতে তো আমরা জানি সোশ্যাল ওয়ার্কার, জাতিসংঘের সঙ্গে যুক্ত, তারপরে আবার আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই বিষয়ে না, ওইভাবে ব্যবসা প্রতিষ্ঠান না, যারা আমার এই যে উবার কোম্পানি বলে, এগুলো আমার গাড়ি আছে, জাস্ট আমি এগুলো রেন্ট দিই, আমিও মাঝে মধ্যে ইউজ করি দরকার হলে, পাশাপাশি পড়ালেখা করি। কারণ আমেরিকাতে বা যারা আছে, নোবেল ভাই যেতে গেছেন তিনিও জানেন হয়তো, এই নিজের গাড়ি যদি তাকে চালাইলে ক্লাস করতে সুবিধা হয়। আর আপনি যদি অন্যের অফিসে স্টাফে কাজ করেন তখন এটা হয় না। আর যাদের সঙ্গে সপ্তাহে প্রত্যেক দিন থাকে না, সপ্তাহে 2-3 দিন আমি এখানে যাই, আর বাকি 3-4 দিন আমি ফ্রি থাকি, সেটা আমার ক্লাসের থেকে। তো ক্লাসের পরে আমার ফ্যামিলির জন্য টাকাটা দরকার হয়, সেটা আমার গাড়ি ভাড়া দিলেও আমি পাইতেছি বা আমি নিজে চালাইলেও পাইতেছি। পাশাপাশি আমি অনলাইনেও কিছু আর্ন করি, আমি। আর আমার ভাই বোনরা আছে, তারা আমার সাপোর্ট দিচ্ছে, আমরা সবাই এখন কাজ করি মোটামুটি। সো আমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না, ফ্যামিলি নিয়ে ভালোই আছি। আর আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া মানুষের কাজ করুন ভালোভাবে, তখন দুনিয়া এবং আখিরাতে যাতে ভালো কিছু করতে পারে। আমার সেভিংসের কোনো প্রয়োজন মনে করি না, আমি শান্তি থাকি সব সময়। নিজের স্বার্থটা আর কি আপনার কাছে কোনো না, আমার কাছে ওই ভোগ বিলাসিতার জীবনটা আমার কাছে ভালো লাগে না। এরকম হওয়া দরকার আসলে আমাদের প্রত্যেকের, এবং আমার আম্মু সবসময় সাপোর্ট করেন ভোগ বিলাসিতার। ভাইয়া, আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এই যে আপনি বললেন যে আপনি বিভিন্ন জায়গায় লুঙ্গি গামছা পরে আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করার জন্যই কিন্তু আপনার এরকম মানে লুঙ্গি গামছা পরা, এরকম ব্যতিক্রমী উদ্যোগ। তো এটাকে বিশ্বের কাছে কিভাবে আপনি আমাদের সংস্কৃতিকে নিয়ে কি মনে করেন, কি ধরনের একটা প্ল্যানটা হচ্ছে আমাদের সংস্কৃতির মনে করেন? অনেক দেশেই আমরা বাঙালিরাই, সৌদি আরবের লুঙ্গি পরে নিষেধ, এটা নিষেধ করেছে আমাদের বাঙালিরা। আমি ওইটা আগে জানতাম না, আমি জানার পরে জিজ্ঞেস করলাম, সৌদি আরবের অ্যাম্বাসেডারের সাথে কথা হইলাম বা অন্যান্য বাংলাদেশের সাথে কথা হইলাম, তারপর আমরা বাঙালিরা আমরা ক্ষতি করি, হইলে আমরা তো এটা জানি না লুঙ্গি ভালো কি মন্দ। তোদের বাঙালিরা এসে কইছে যে এটা খারাপ, নিম্ন মানুষরা পরে, খারাপ মানুষরা পরে, নিকৃষ্ট মানুষরা পরে, আমরা ব্যান করতে বাধ্য হয়েছি, তোদের জ্বালাই। তো তোমরা যদি কালচার মনে করো তাহলে তোমরা পড়ো, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা হলো তুই তো তোদের কালচার আমাদের দেশে আসস, আমেরিকাতেও আসস, তাহলে তোদের সেটা বন্ধ করলে কেন? আমরা তো করছি না, তোদের দেশের মানুষরা করছে। সো এটা খুবই ভালো জিনিস না। সো সেই থেকে আমার আরও বেশি আগ্রহ জাগলো যে এই লুঙ্গি গামছা আমাদের কালচারটা পৃথিবীর বিভিন্ন দেশে আমি সর্বোচ্চ পর্যায়ে এটারে এমনভাবে ব্র্যান্ডিং করবো যাতে সারা জীবন মানুষের মনে রাখে, যে এবং পড়তে যাতে প্রাউড ফিল করে, যাতে এটা আমাদের কালচার, আমরা প্রাউডলি এটা পড়তে পারি, যাতে লজ্জা না পায়। বাংলাদেশের সংস্কৃতি, আরবিকরা যদি তাদের কালচার পড়তে পারে, আর ইউরোপিয়ানরা যদি তারা হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে আমাদের দেশে আসতে পারে, কালচারে তো আছে, আমরা কেন থাকবো না? বুদ্ধিস্টরা পড়তেছে, বিভিন্ন দেশেরা পড়তেছে, আমি তো দেখতেছি। এবং আফ্রিকার ওরা তো খালি গায়ে আসে, কোনো কিছু পরে না, যদি কি পরে আসে জানি, গরুর চামড়াটা আমরা এগুলো পরে আসে, একদম কাপড় ছাড়াই। তো আমরা তো কাপড় পরতেছি, চুরি তো করতেছি না, ডাকাতি তো করছি না, খুন তো করতেছি না, অপরাধ তো না এটা, তাহলে এটা কোনো খারাপ কিছু দেখতেছি না। সো এটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমি এটা পরার পরে। তার আগে মনে অস্ট্রেলিয়ার এক ভাই পড়েছিলেন একবার, এরপরে আমি করার পরে প্রত্যেকটা দেশে
সবাই প্রত্যেকটা জায়গায় লুঙ্গি পরে পরে ছবি দিচ্ছে, যে এটা একটা লজ্জা বুঝছে, এটা চলে যাবে আস্তে আস্তে। সো সেই থেকেই শিক্ষা সংস্কৃতির কালচারটা শুদ্ধটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি, এবং এটা হবে ইনশাল্লাহ সম্ভব। ইনশাল্লাহ হবে, আমরাও সেটাই চাই। এখন ভাইয়া একটা কোয়েশ্চেন, মানে একটা প্রশ্ন আপনার কাছে। আপনি তো এই যে এখন পর্যন্ত আপনি স্টুডেন্ট, মানে আপনি তো ইউনিভার্সিটি শেষ করেছেন, কিন্তু তারপরে আপনি স্টুডেন্ট, আপনি বলেছেন আপনি একজন শিক্ষার্থী। আপনার দীর্ঘ এই যে স্টাডি গ্যাপ যেটাকে বলে আর কি, ওইটার পরেও যে আপনি স্টুডেন্ট আছেন, আপনার পড়ালেখার আগ্রহের জন্যই কিন্তু আপনি স্টুডেন্ট। আমাদের দেশের অনেক মানে আমাদের উঠতি বয়সী তরুণরা আছে যারা ইউনিভার্সিটিতে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে, তারা আপনার সবসময় প্রিফার করে কি দেশের বাইরের এডুকেশনটা, স্পেশালি অস্ট্রেলিয়া, কানাডা, উন্নত দেশগুলো থেকে একটা ডিগ্রি তারা সবসময় আশা করে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার কি মানে কোনো ধরনের এই ধরনের সুযোগ সুবিধাটা কীরকম একটু বলবেন? স্টুডেন্টরা যদি স্পেশালি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের কথা বলছি, আমেরিকাতে যদি সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যদি ভালো ইউনিভার্সিটি পড়ালেখা করে যদি বাংলাদেশে জব করতে পারে, সরকারি বা বেসরকারি ভালো স্যালারি হয়, বাইরে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না। তারপরেও ডিজায়ার থাকে মনে করেন যদি তারপরে সে আমেরিকা যাইতে চায়, ভালো একটা ডিগ্রি ডিজায়ার থাকে অনেক স্টুডেন্টের। না, বাংলাদেশের ডিগ্রিটা এখন অনেক দেশে কাউন্ট করে, আমেরিকাতেও কাউন্ট করে, সব দেশে এখন একটা সম্মানের সহিত দেখে। সো আর তারপরে হচ্ছে সে আমেরিকাতে যাইতে চায়, ভিসা পাওয়াটা স্টুডেন্ট ভিসা একদম ইজি, কারণ ওরা যদি ট্রাভেল এজেন্সিতে যায় এটা কিন্তু খুব কঠিন। আর তারা যদি নিজেরা করে, ওদের স্টুডেন্ট ভিসা 15 থেকে 20,000 টাকা মাত্র। তারপরে টিউশন ফি 1 থেকে 3 লক্ষ টাকার ভিতরে, যে কোনো কলেজে টিউশন ফি 1 সেমিস্টার দিলে সে 3 থেকে 4 লক্ষ টাকার ভিতরে সেই স্টুডেন্ট ভিসা পাইতে একদম ইজি। তো সেটা সম্পূর্ণ সে করতে হবে নিজে নিজে, ইউএস এমবির সাথে যোগাযোগ করে। তার আগে সেটা আইএলটিএস করে নিতে হবে ব্রিটিশ কাউন্সিল থেকে। ট্রাভেলস এজেন্সির কোনো দরকার নেই তো, নিজেরাই সম্ভব। এটা করার জন্য আমেরিকান এমবাসি প্রতি মাসে 2-3টা করে ওয়ার্কশপ করে স্টুডেন্টদের, বাংলাদেশ সব স্টুডেন্টদেরকে নিয়ে। ওরা ফেসবুকেও দেয়, ওরা যদি ইউএস এমবাসি ফেসবুকে যে গ্রুপটা অ্যাড হয়ে যায়, ওরা প্রতি মাসে 2টা স্টুডেন্ট ওয়ার্কশপ করে, কীভাবে স্টুডেন্ট ভিসা পাইতে হয়, কীভাবে তারপরে স্টুডেন্ট ভিসার প্রসিডিং সব কিছু ওরা নিজেরাই দেখায় দেয়। সো ওদের থ্রুতে গেলে জিনিসটা আরও ইজি হয়, কারণ ওদের সাথে চেনাজানাটা হয়ে যায়। সো ওদেরকে দেওয়া যায়, আর আমরা না জানি কী করে ঘুরে পেশায় দেয়, রাস্তাঘাটে অন্যদিকে পয়রা মরি, পয়সাও নষ্ট হয়। 15 থেকে 20,000 টাকা স্টুডেন্ট ভিসা পাইতে হয়, সে যদি স্টুডেন্ট ভিসা নাও পায় 15 থেকে 20,000 টাকা লস। এটা যে কেউ করতে পারতেছে। এই কাজটা ট্রাভেল এজেন্সি যখন চায়, প্রথমে 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ মাথায় দিয়ে বাড়ি ঘরে বিক্রি করে পরে রাস্তায় নামায় দেয়, ভিসা তো হইলই না। তো নিজে নিজে করাটাই পসিবল, নিজে নিজে করা একদম একদম ইজি, আর তো কিছু না। ওরা তো হচ্ছে নিজে নিজে করো। এরপরে যদি তারা না পারে, না বুঝে না বেঁধে তারা ওয়ার্কশপ করে, এই ওয়ার্কশপে যদি তারা না যায়, এই বছর থেকে আমেরিকান এমবাসি কী করলো, নিউ ইয়র্কের যতগুলো স্কুল ইউনিভার্সিটি আছে সবগুলোর এবার রেডিশনে নিয়ে আসছে ঢাকাতে, এই জুলাইতে। এরা কনফারেন্স করে প্রতি বছর, এবছর থেকে প্রতি বছর এখন করবে। আমি যখন দেশে ছিলাম জুলাইতে, তখন দেখছি বাংলাদেশে অনেক ছেলে মেয়েদেরকে আমি এখানে পাঠাইছি রেজিস্ট্রেশন করে, ওইখানে ফ্রি ওয়ার্কশপ করে, যাতে ওরা জানতে পারে কীভাবে কম পয়সায় করা যায়, কীভাবে ইউএসএ দেওয়া যায়। এরা প্রতি মাসে সার্কুলার দেয়। আমাদের দেশের স্টুডেন্টদের নিয়ে তারা এই স্টুডেন্টদের নিয়ে এরা এই প্রথম বাংলাদেশে আমেরিকার বা নিউ ইয়র্কের কলেজ ইউনিভার্সিটিগুলো এখানে নিয়ে আসছে, যে বাংলাদেশ থেকে আমরা ছেলেমেয়েদেরকে পাঠাই। এটা আগে কোথাও ছিল না, আগে কোনো সময় ছিল না, এবার নতুন শুরু করছে ওরা। যেহেতু বাংলাদেশ থেকে নিশ্চয়ই ভালো মনে করছে, ছেলেমেয়েদেরকে ট্যালেন্ট মনে করছে, বিধায়ী তো এখানে আসছে ওরা। সেই কলেজগুলোর নাম হচ্ছে আমি বলতে পারি। সো ওদের মাধ্যমে গেলে ওরা কি, ওরা তো কইয়ে দিতেছে সব কিছু, যে তুমি পরীক্ষা কী কী করতে হইব, তারপর আমরা কেন ট্রাভেল এজেন্সিতে যাচ্ছি, কেন মরতেছি? নিজেদের দ্বারা যেটা সম্ভব সেটা তো অন্য। ওরা কোন কলেজে অ্যাপ্লাই করবো, কোন কলেজে I-95 দিবে, কোন কলেজে কত বেতন, কোন কলেজে কত টিউশন ফি কম, ওরাই তো সব কিছু করে দিচ্ছে, ওরাই ভিসা দিচ্ছে। তা আমরা এখানে যাচ্ছি না কেন? জি সেটাই। সো সেটাই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে। ফেসবুকে আমি আসি, বা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল সব কিছুতে আমার নাম সার্চ দিলে পাবে জুয়েল মিয়া অথবা মিয়া জুয়েল, আমি তাদেরকে হেল্প করতে পারি। বা আমি সবসময় ফেসবুকে বাংলাদেশি আমি ভাই বোনদের জন্য সবসময় আপডেট দিয়ে থাকি, কোন কলেজে কোন অফার আছে, কোন কলেজে কত সব কিছু। আমি চাই আমাদের দেশের ছেলে মেয়েগুলো আমেরিকাতে আসুক, মেধার তালিকায় আসুক, এবং পৃথিবীর বুকে তার মাথা উঁচু করে দাঁড়াক, এবং জাতিসংঘের মাধ্যমে রিপ্রেজেন্ট করুক। রাইট, আপনার মতো আপনি যেরকম না, আমি তো তেমন কিছু করতেছি না, আমি ট্রাই করতেছি, এবং আমি চাই দাপটের সহিত পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের মাধ্যমে হোক বা ইউএস এর মাধ্যমে হোক, নিজস্ব মেধা দিয়ে যাতে ভালোভাবে সে একটা কিছু, যে আমরা বাঙালিরাও পারি, ভালো অর্জন আমাদের দরকার, বাঙালিদের দ্বারা সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। আচ্ছা ভাইয়া, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে প্রথমেতেই যারা আমাকে দেখছেন সবাইকে, বাংলাদেশ এবং সিলেটের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা রইল। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল, আমারও কথা ছুটতেই পারে, এটাই স্বাভাবিক। আর আপা আপনাকেও ধন্যবাদ, আর এই মিডিয়ার প্রেস ভিউ সবাই, নুবেল ভাই এবং সবাইকে ধন্যবাদ। নুবেল ভাইকে আমি জাতিসংঘ দেখেছি, প্রাইম মিনিস্টারের সাথে গেছিলেন, এবং সবাই যে যেখানে থাকেন মানবতার সেবায় এগিয়ে আসেন, পাশে গরিব আত্মীয় স্বজন যারাই আছে, প্লিজ সবাই আমরা মিলেমিশে আগাই। আর প্রবাসী যারা আছেন
বাংলাদেশে যারা আছেন প্রবাসীদেরকে সম্মান করেন, ভালোবাসার সম্মান করেন, দেখবেন সে কলিজা পর্যন্ত দিয়ে দিতে পারতো। আমিও দেশে কলিজা দিতেই আসছি, আমি কোনো কিছু নিয়ে যাচ্ছি না। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।